এবং ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেখো যে টেস্ট পেপার, আমি দেখো ভৌতবিজ্ঞানের সলিউশন অনেকটাই দিয়েছি তোমাদের। আজকে আমরা যেটা আলোচনা করব দেখো, যেটা রয়েছে দেখো সেট 6 পেজ নাম্বার 248 রয়েছে। দেখো 248 পাতায় রয়েছে। এটা হচ্ছে বাহাদুর মুন্নাস হ্যাপি হোম হাই স্কুল, ঠিক আছে। এই স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, সেই প্রশ্নগুলো এমসিকিউ এবং 1 নম্বরের উত্তর তো দেওয়াই আছে, সেটা আমি আলোচনা করছি না। আমি তোমাদের মেনলি আলোচনা করব কোনটা, 2 এবং 3 নম্বর, অর্থাৎ 3-এর দাগের এবং 4-এর দাগের, ঠিক আছে। ভালো করে বুঝে নাও। 3-এর দাগে রয়েছে দেখো, প্রথমে গ্রিন হাউস কমানোর 2টি উপায়। গ্রিন হাউস কমানোর 2টো উপায় তোমরা কি লিখবে? প্রথমত দেখো, গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান দায়ী কি? কার্বন ডাইঅক্সাইড। সুতরাং গ্রিন হাউস কমানোর উপায় হচ্ছে, গ্রিন হাউস প্রভাব কমাতে গেলে কার্বন ডাইঅক্সাইডের কমাতে হবে। তাই তোমরা লিখবে গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায়ের মধ্যে প্রথম উপায় হলো অত্যধিক পরিমাণে গাছ লাগানো, অর্থাৎ গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। তাহলে প্রথম অপশান কি লিখলে? 1 নম্বর, অতিরিক্ত গাছ লাগাও এবং গাছ কাটা বন্ধ করতে হবে। 2 নম্বর লিখতে পারো কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানি থেকেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এছাড়া 3 নম্বর পয়েন্ট তুমি যদি লিখতে চাও, সিএফসির ব্যবহার কমানোর জন্য রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি, বডি স্প্রে এগুলোর ব্যবহার কমাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার উপায়, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 সিসি। একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। আচ্ছা দেখো, এখানে দেখো বলেছে উষ্ণতাটা একই আছে, 800 মিমি চাপে 100 সিসি, তাহলে কত চাপে? 75 সিসি হবে। খুব সহজ অঙ্ক। দেখো আমি জাস্ট 1-2 লাইনেই করিয়ে দিচ্ছি। দেখো, বয়েল সূত্র P1 V1 সমান P2 V2। যেহেতু উষ্ণতা স্থির আছে, প্রথমে পি দেখো কত? 800 মিমি দেওয়া আছে। দেখো আয়তন 100 সিসি, 100। আর P2টা কত বের করতে হবে? আয়তন দেখো 75 দেওয়া আছে, অতএব P2 সমান কত হবে? 800 × 100/75। 25 দ্বারা গেলে 3, আর এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে দেখো 4 আসতে 3200/3 ভাগ করলে দেখো 1, বাকি থাকে হচ্ছে তোমার 3-এর ভেতরে যাচ্ছে না, 3 2-এর ভেতরে যাবে না, 0 খাইয়ে দেখো 20 করে নাও, 6, বাকিতে 2 20, 6, ঠিক আছে। আর বাকি থাকে কত? আবার দেখো তোমার 2 বাকি রয়েছে, তাই না? 318 আর 2, মানে এরকম 6 6 হতে থাকবে। সুতরাং এত সিসি হয়ে গেল, বুঝলি? কত সহজে হয়ে গেল, একটুখানি ছোট্ট অঙ্ক। চার্লসের সূত্রতে দেখাও যে -273 সেন্টি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তথ্যগতভাবে 0 হয়ে যায়। এটা কীভাবে দেখাবো? চার্লসের সূত্রে আমরা কি জানি? চার্লসের সূত্রে জানি আমরা টি উষ্ণতায়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি ভিটি হয় বা ভি হয়, তাহলে ভি সমান কি? V0 1 + T/273। এটা তোমরা চার্লসের সূত্র থেকে জানো, এটা লিখে দেবে। এবার দেখো V-273 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হচ্ছে? V0 1 + T এর জায়গায় -273, 273 কেটে গেল, দেখো মাইনাস, আর এটা না থাকলে 1, সুতরাং V0 1 - 1 সমান 0। সুতরাং গ্যাসের আয়তন 0 হয়ে গেল। 2 নম্বর হয়ে গেল। আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃত করো। আলোর প্রতিসরণের সূত্র তোমরা বইয়ে নিশ্চয়ই পাবে, আমি তাও বলছি। দেখো, আলো যখন প্রতিসরণ হয়, তোমরা এই ছবিটাও আঁকতে পারো। এই হচ্ছে অবিলম্ব n প্রাইম, এই হলো আপতিত রশ্মি AO, আর এটা হলো প্রতিষ্ঠিত রশ্মি OB। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দু, এটা যে আপতন বিন্দুতে
দুই মাধ্যমের বৃহত্তল এটা, তার উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বৃহত্তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র লিখবে স্নেলের সূত্র। সেটা কি? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এই দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন, এটা আপতন কোণ আর এটা প্রতিসরণ কোণ, আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, অর্থাৎ এই অনুপাতটা ধ্রুবক যেটা মিউ। একটি নির্দিষ্ট দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এই হচ্ছে দ্বিতীয় সূত্র। এটাকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে এটা লিখে দেবে, তোমাদের বইয়েও পেয়ে যাবে। উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে একটি চিত্র সহ বুঝিয়ে দাও। আলোক কেন্দ্র কাকে বলে, তোমার চিত্র কীভাবে আঁকবে দেখো। একটা উত্তর লেন্স এইভাবে তোমরা এঁকে নেবে, স্কেল দিয়ে মাঝখান থেকে এইভাবে টেনে নেবে, স্কেল দিয়ে এটাকেও টেনে নেবে। দেখো এইটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের সংজ্ঞা কীভাবে দেবে, এই এটা হচ্ছে আলোক কেন্দ্র। আচ্ছা, এই যে ওটা হলো আলোক কেন্দ্র। উত্তর লেন্সের প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার উপর দিয়ে আলো সোজা বেরিয়ে যায়, কোনো বিচ্যুতি হয় না বা কোনো বাঁক হয় না, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আমি দেখো তোমাদের বইয়ে একটু দেখিয়ে দিই আলোক কেন্দ্রটা। এই হচ্ছে তোমাদের দেখো আলোক কেন্দ্র, উত্তর লেন্সের আলোক কেন্দ্র। এই যে এই হচ্ছে তোমার আলোক কেন্দ্র। এটা আমি যেটা দেখালাম পাতলা লেন্স, এটা পাতলা লেন্স নয়। কোনো আলোরশ্মি লেন্সের কোনো তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে প্রতিসরণের পর লেন্সের দ্বিতীয় অক্ষ দিয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি সমান্তরাল নির্গত হয়, অর্থাৎ ওই রশ্মির কোনো চ্যুতি না হয়, লেন্সের উপর যাওয়ার সময় রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলা হয়। এটা তোমরা সংজ্ঞা লিখে নেবে। আচ্ছা, এরপর দেখো কোনো বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট গুণমান লেখা আছে। এখান থেকে কি জানা যায়? এখান থেকে জানা যায় দেখো যে বাতিটিকে যদি আমরা 220 ভোল্ট লাইনের সঙ্গে সংযুক্ত করি তাহলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল কার্য করবে, 100 জুল বৈদ্যুতিক কার্য করবে। এই ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 110 জুল করে কার্য সম্পাদন করবে, বৈদ্যুতিক কার্য, এবং বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। এবার দেখো তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের মধ্যে দুটি সুস্পষ্ট পার্থক্য উল্লেখ করো। তড়িৎচালক বল কি? এটা হচ্ছে তোমার মুক্ত বর্তনীতে দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, সেটা হলো তড়িৎচালক বল। আর যখন সেটা মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী হবে, বদ্ধ বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হলো তোমার বিভব প্রভেদ, সেটা হলো বিভব পার্থক্য। আমি তাও দেখো তোমাদের বই থেকে একটু দেখিয়ে দিই। বিভব প্রভেদ দেখো বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য হয়, আর মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য হয় সেটা হচ্ছে তড়িৎচালক বল। বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদ সৃষ্টি হয়, আর বর্তনীর যে অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় সেখানে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এই দুটো দিতে পারো, অথবা এর সঙ্গে আরও একটা দিতে পারো। বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল, আর তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ। ভোল্টামিটার দ্বারা বিভব প্রভেদ মাপা হয় আর পোটেনশিওমিটার দ্বারা এটা মাপা হয়, তবে এটা দেওয়ার দরকার নেই, প্রথম দুটো দেবে, এটাই সবচেয়ে বেস্ট হবে। ওকে, আচ্ছা, এর পরেরটা দেখো, হাইড্রোজেনকে দুষ্ট মৌল আখ্যা দেওয়া হয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়েছে কারণ কি? হাইড্রোজেন পর্যায় সারণীতে গ্রুপ 1 ক্ষারধাতু এবং গ্রুপ 17 হ্যালোজেন মৌল উভয়ের সঙ্গে সাদৃশ্য দেখায়। ঠিক আছে,
যেমন ধরো গ্রুপ 1 যে মৌল, তার সেই গ্রুপ 1 মৌলগুলো হচ্ছে তোমার তাদের শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের শেষ কক্ষে একটি ইলেকট্রন। গ্রুপ 1 মৌলগুলো জলীয় দমনে H+ আয়ন ক্যাটায়ন উৎপন্ন করে, হাইড্রোজেনের জলীয় দমনে ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন উৎপন্ন করে। গ্রুপ 1-এর ধাতুগুলো বিজারক, হাইড্রোজেনও বিজারক। এরকম দুটো তিনটে তুমি মিল দেখাবে। একই রকমভাবে গ্রুপ 17-এর হ্যালোজেন মৌলের সঙ্গে মিল দেখাবে কি কি? 17 হ্যালোজেন মৌলগুলো অধাতু এবং দ্বিপরমাণু, হাইড্রোজেনও অধাতু এবং দ্বিপরমাণু। আর 17-এর মৌলগুলো দেখো এরা ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে হ্যালাইড তৈরি করে। হাইড্রোজেনও যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড গঠন করে। তাই হাইড্রোজেনকে আমরা কোন শ্রেণীতে রাখবো সেটা হচ্ছে বুঝতে না পেরে মেন্ডেলিভ তাকে দুষ্টমূল আখ্যা দিয়েছিল। আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। দেখো ধাতুকল্প কোনটা? ধাতুকল্প হচ্ছে এই অ্যান্টিমনি। ঠিক আছে, ধাতুকল্প হচ্ছে অ্যান্টিমনি, এখানে আমরা লিখে দিলাম Sb। ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা হবে? ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা Mg। সন্ধিগত মৌল Fe। আর ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম। ওকে, তাহলে এটা লিখে দিলে। এবার দেখো সমযোজী ও আয়নীয় যৌগের দুটি পার্থক্য। সমযোজী যৌগগুলির সাথে গলনাঙ্ক স্থিরাঙ্ক কম হয়, আর আয়নীয় যৌগগুলির সাথে গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি হয়। সমযোজী যৌগগুলো কঠিন, তরল, গ্যাসীয় সব রকম হতে পারে, কিন্তু আয়নীয় যৌগগুলি সাধারণত কঠিন হয়। ঠিক আছে, দুটো পার্থক্য হয়ে গেল। এছাড়া লিখতে পারো সমযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় অধ্রুবীয় দ্রাবক, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবক, জলে দ্রবীভূত হয়। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? দেখো, চিনি হলো একটা তোমার কি সমযোজী যৌগ। এই চিনি সমযোজী যৌগ হয়, চিনি জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করে না। যেহেতু জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করে না, তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। ওকে, সুতরাং এটুকু লিখে দেবে। আর তোমাদের দেখো এগুলো খুব সুন্দর, যদি তোমরা অ্যান্সার পেতে চাও তাহলে আমার ভৌতবিজ্ঞানের নোটস রয়েছে, সাজেশন রয়েছে, তোমরা সেগুলো কিন্তু নিতে পারো। ওকে, আচ্ছা, এ বি পরমাণু দুটির মধ্যে কী ধরনের বন্ধন দেখা যাবে? গঠিত যৌগটির সংকেত কী হবে? এখন দেখো ভালো করে খেয়াল করো, এটা কী রকম? 2 8 2, অর্থাৎ শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে, তাই এটা ধাতু ম্যাগনেসিয়াম। আর এটা দেখো 2 8 7, শেষ কক্ষে 7টি ইলেকট্রন, তাই এটা হচ্ছে তোমার অধাতু। সুতরাং ধাতু আর অধাতুর মধ্যে কী ধরনের বন্ধন তৈরি হবে? অবশ্যই এটা আয়নীয় বন্ধন হবে। কীরকম আয়নীয় বন্ধনটা হবে দেখো, এই যেটা দেওয়া আছে এ দেখো 2 8 2, তাই এটা দুটো ইলেকট্রন বর্জন করে তোমার A2+ আয়ন তৈরি করবে। আর বি 2 8 7, সুতরাং এটা দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে এটা B- তৈরি করবে। এবার যেহেতু দুটো ইলেকট্রন বর্জন করছে, তাই এটা দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো B- হবে। সুতরাং এদের মধ্যে গঠিত যৌগটা কি হবে? AB2। দেখো এই দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তাই যোজ্যতা 2, আর এর একটি ইলেকট্রন গ্রহণ করে, তাই যোজ্যতা 1। তাই দেখো বি এর যোজ্যতা 1 এর ঘাড়ে, আর এর যোজ্যতা 2 এর ঘাড়ে, AB2। অথবা তুমি এইভাবে দেখতে পাচ্ছ, দেখো A একটা আর B দুটো মাইনাস হচ্ছে, তাই AB2 হবে সংকেত। নিষ্ক্রিয় গ্যাসগুলির রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তার কারণ কি? নিষ্ক্রিয় গ্যাসগুলির শেষ কক্ষে সাধারণত 8টা বা হিলিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন থাকে। এই 8টা বা 2টি ইলেকট্রন থাকলে কক্ষটা অষ্টক পূর্ণ হয়ে যায়, যার জন্য এরা হচ্ছে খুব সুস্থিত হয়, অর্থাৎ এদের হচ্ছে যোজ্যতা কক্ষটা পূর্ণ হয়ে যায় ইলেকট্রন দ্বারা। তাই এরা আর অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয় না, বা এদের ইলেকট্রন গ্রহণ বা বর্জনের প্রবণতা নেই, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। Na এবং Na+ এর মধ্যে কোনটি অধিক সুস্থিত এবং কেন? দেখো, Na হচ্ছে তোমার কি সোডিয়াম। সোডিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2 8 1, শেষ কক্ষে একটি ইলেকট্রন। কিন্তু যখন একটি ইলেকট্রন ছেড়ে দেয় তখন তৈরি হয় Na+, 2 8। এখন দেখো, যেহেতু Na+ এর শেষ কক্ষে 8টি ইলেকট্রন আছে, তাই Na+টা বেশি সুস্থিত, কারণ এটা কি অষ্টক পূর্ণ আছে। তড়িৎ লেপন প্রক্রিয়ার দুটি প্রয়োগ বা ব্যবহার। তড়িৎ লেপন প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করি? তড়িৎ লেপনের সাহায্যে আমরা কি অতি সক্রিয় ধাতুর ওপর সাধারণত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, যাতে সক্রিয় ধাতুকে রক্ষা করা যায়। আর একটা কি, দেখো অনেক সময় কি ধাতুগুলোকে উজ্জ্বলতা বৃদ্ধিও তড়িৎ লেপনের সাহায্যে করা হয়, অর্থাৎ তড়িৎ লেপনের সাহায্যে আমরা
সিলভার গোল্ড প্রভৃতি ধাতুর প্রলেপ দিয়ে আমরা কি করি, তার উজ্জ্বলতা বৃদ্ধি করি, সৌন্দর্য বৃদ্ধি করি। আচ্ছা, এবার দেখো আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করার সময় কি করবে, প্রথমে লিখে নেবে একটি নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন ভি লিখবে, চাপ পি লিখে নেবে এবং পরম উষ্ণতা টি লিখে নেবে। এবার বয়েল সূত্র অনুসারে লিখবে, বয়েল সূত্রানুসারে ভি সমানুপাতিক 1/p যখন যখন গ্যাসের ভর বা মোল সংখ্যা বলতে পারো, মোল সংখ্যা n ও উষ্ণতা টি স্থির, এটা লিখে নিলে। আচ্ছা, এখানে মোল সংখ্যা n লিখে নেবে, মোল সংখ্যা n। আর চার্লসের সূত্র অনুসারে লিখবে ভি সমানুপাতিক টি যখন পি ও এন স্থির, চাপ এবং মোল সংখ্যা স্থির। আর এবার লিখবে অ্যাভোগাড্রো, আমি পুরোটা লিখলাম না। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি সমানুপাতিক এন যখন পি ও টি স্থির। এবার দেখো যৌগিক ভেদের সূত্র অনুসারে যখন সবই পরিবর্তনশীল তখন ভি সমানুপাতিক এন টি বাই পি যখন পি টি এন সকলেই পরিবর্তনশীল। ওকে, অতএব ভি সমান কে ইন্টু এন টি বাই পি, যেখানে কেটা কি ধ্রুবক। এবার এখানে একটা লাইন লিখে দেবে, পরীক্ষা করে দেখা যাচ্ছে কে এর মানটা আর এর সঙ্গে সমান, অতএব আমরা লিখে নেব ভি সমান আর এন টি বাই পি, অতএব পিভি সমান এন আর টি। এই তোমার হয়ে গেল আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। ওকে, গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো। খুব ইম্পর্টেন্ট, দেখো বয়েলের সূত্র এটা কি, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কোন শর্তে, এটা হচ্ছে তোমার উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে, 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে। আচ্ছা, এখানে দেখো আমি অঙ্কটা করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো জিঙ্কের সঙ্গে H2SO বিক্রিয়া করাবে। জিঙ্ক দেখো 65 আর H2SO থেকে এখানে তোমার 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে, এটা H2 মানে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে 65 গ্রাম জিঙ্ক দরকার, আর 7 গ্রাম তৈরি করতে তাই কত, 65 × 7/2। সুতরাং এটা কাটাকুটি করে দাও, 227.5 গ্রাম তৈরি হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করালে এনটিপিতে কত আয়নের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সোডিয়াম ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াটা করবে 2Na + 2H2O সমান 2NOH + H2। তাহলে এখানে দেখো জল কত না, জল হচ্ছে তোমার 2 এখানে আছে, আর H2 2 আর অক্সিজেন 16, সুতরাং 2 × 18, আর এখানে হাইড্রোজেন মানে 22.4 লিটার at এনটিপি। সুতরাং দেখো দেখতে পাচ্ছি আমরা 2 × 18 গ্রাম H2 থেকে উৎপন্ন হাইড্রোজেন 22.4 লিটার। তাহলে 4.5 গ্রাম হাইড্রোজেন জল থেকে উৎপন্ন হাইড্রোজেন কত হবে, 22.4 × 4.5/2 × 18, 4.5 আর 18 গুণ করলে 4 হয়, আর 2 এটাকে 4 22.4 কে হলে 5.6, 2 5.6 কে হলে 2.8। ওকে, সুতরাং 2.8 এত তৈরি হবে, 2.8 লিটার। স্পর্শ না করে একটি সমতল, একটি উত্তল এবং অবতল দর্পণ চেনার উপায় কি? দেখো এগুলো তোমরা বইও পেতে পারো, আর আমার নোটসও এগুলো সবই উত্তর আছে, তাও আমি বলছি। দেখো স্পর্শ না করে কীভাবে চিনবো, আমরা যদি কোনো আমার এই আঙুলের কাছে যদি আমরা কোনো এই লেন্সটাকে নিয়ে আসি, অর্থাৎ দর্পণটাকে, যদি দেখা যায় তোমার বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে সেটা সমতল দর্পণ। আর যদি দেখা যায় আঙুলের বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ আঙুলটা বড় দেখাচ্ছে, তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি আঙুলটা ছোট দেখায়, তার মানে সেটা হচ্ছে অবতল দর্পণ। আচ্ছা, এরপর দেখো কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখা যায় যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 + I2 - A। আচ্ছা, এটা দেখো, এটা একটু বড় প্রমাণ, এটার ভিডিও আমার একটা রয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো।
তাও আমি একটু দেখাচ্ছি। দেখো এটা প্রমাণটা আমি বই থেকে একটু দেখাচ্ছি, কারণ এটা প্রমাণটা অনেক সময় লেগে যাবে। দেখো এই হচ্ছে তোমার প্রিজমের মধ্য দিয়ে, এই হচ্ছে প্রিজম। এখান থেকে দেখো আপতিত রশ্মি পি কিউ পড়ার পরে কিউ আর পথে যাচ্ছে, সেখান থেকে আর এস পথে যাচ্ছে, ঠিক আছে। এখানে চ্যুতিকোণটা কত হচ্ছে, এখান থেকে সোজা যাওয়ার কথা ছিল কিন্তু গেল এইভাবে, তাই এটাকে পেছন দিকে বাড়ালে এই ডেল্টা, এটা হচ্ছে চ্যুতিকোণ। এই ডেল্টা কোণের মানটা বের করতে হবে। এবার এটা I1, এটা R1, এটা R2, এটা I2, এই কোণের মানগুলো দিয়ে দেবে। এবার দেখো এখান থেকে আমরা কীভাবে প্রমাণ করব। এই চ্যুতিকোণ ডেল্টা সমান কি, এই যে ত্রিভুজটা দেখো টি কিউ আর, এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, তাই ডেল্টা কোণের মানটা এই কোণের মান আর এই কোণের মানের সমান হবে, এইটা, ঠিক আছে। এখন দেখো এই যে কোণটা টি কিউ আর, এই কোণটা মানে কি, দেখো এই যে টোটাল এটা হচ্ছে এই যে এন ও আর পিটি, এরা পরস্পর সমান্তরাল, তাই এই কোণটা টোটাল, এই কোণটা টোটাল কোণটা হচ্ছে কত হবে, I1 এর সঙ্গে সমান। তার মানে এই যে কোণটা টি কিউ আর, এটা I1 মাইনাস R1। একইরকমভাবে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে R2 মাইনাস I2 মাইনাস R2। তাই ডেল্টা কোণের মানটা কত হবে, I1 মাইনাস R1, আর এটা প্লাস I2 মাইনাস R2, এটা ডেল্টা কোণের মানটা হচ্ছে। আর প্রিজম থেকে আমরা পাচ্ছি কি, দেখো এই গোটা প্রিজম থেকে দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা মিলে 360, তার মধ্যে এটা 90, এটা 90, তাহলে এই দুটো মিলে কত হবে, এই দুটো মিলে হবে হচ্ছে তোমার 180, ঠিক আছে। আবার দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা মিলে কত, 180, তার মানে এই কোণটা কত হবে, এই কোণটার মানটা কত হবে, তাহলে তোমার এই তিনটে মিলে 180 আর এই দুটো মিলে 180। সুতরাং এখান থেকে সমান করলে দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে এটা কিউ ও আর, এই যে কিউ ও আর, এই কোণটা মান যাচ্ছে R1 প্লাস R2 180, তাহলে এ সমান হচ্ছে R1 প্লাস R2 হয়ে যাচ্ছে। সুতরাং ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটার ডিটেলসটা আমি আর বলছি না, এটা ডিটেলসটা তোমরা আমার একটা ভিডিও আছে সেখানে খুব সুন্দর করে বুঝেছি, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার দেখো উত্তর লেন্সের প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের চিত্র অঙ্কন করো। উত্তর লেন্সের উপর অবস্থিত আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব। আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তু থাকলে কিরকম প্রতিবিম্ব হবে দেখো, আমি এটা দেখাচ্ছি। দেখো এই একটা লেন্স এঁকে নিলে, এইভাবে টেনে নেবে, এগুলো সব স্কেলের সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে ফোকাস, এটা 2F ফোকাস, ফোকাস 2F ফোকাস, লেন্স দিয়ে এটা মাপবে F 2F F 2F। বস্তুটাকে বলেছে লেন্সের, দেখো লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে, এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা ফোকাস, তাহলে লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে এখানে বস্তু রাখা হচ্ছে। দেখো তাহলে এই বস্তু রাখা হয়েছে, বস্তু রাখা হলো PQ। তাহলে এখান থেকে দেখো পি থেকে আলো এই তোমার পড়লো লেন্সে গিয়ে, কোথা দিয়ে যাবে, এটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, এইভাবে স্কেলের সাহায্য করবে এগুলো, ঠিক আছে। আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আরেকটা কোথা থেকে যাবে, আরেকটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র দিয়ে সোজা, এই সোজা আলোক কেন্দ্র। এখন দেখো দুটো পরস্পর সমান্তরাল হয়ে গেল, তাই পেছন সামনে মিলবে না, তাহলে এটাকে পেছন দিকে বাড়াতে হবে, পেছন দিকে এটাকে বাড়িয়ে দাও। এটা স্কেলের সাহায্যে করবে, নাহলে বেঁকে যাবে। দেখো এইভাবে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিতে কি হলো, এই একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো, এই যে জায়গাটা মিলিত হলো এটা হলো তোমার পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এইটা হলো তোমার প্রতিবিম্ব,
ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রতিবিম্ব তৈরি হলো। সুতরাং এখানে দেখো, এখানে প্রতিবিম্ব চিত্র অঙ্কন হলো, এবার উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কি হবে। তাহলে এই যে চিত্র অঙ্কন হলো, প্রতিবিম্বর প্রকৃতি কি হবে, এটা হচ্ছে সমশীর্ষ হচ্ছে আকারে বড় অর্থাৎ বিবর্ধিত, সমশীর্ষ বিবর্ধিত এবং তোমার যেদিকে বস্তু আছে সেদিকেই তৈরি হচ্ছে, এই হচ্ছে তোমার বৈশিষ্ট্য। এবং এটা অসৎ বিম্ব, ঠিক আছে, যেহেতু এটা ডাইরেক্ট মিলিত হয়নি তাই এটা অসৎ। তাহলে সমশীর্ষ বিবর্ধিত এবং অসৎ, ঠিক আছে, সমশীর্ষ বিবর্ধিত এবং অসৎ এগুলো তৈরি হলো। আচ্ছা, এবার দেখো অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি একটি ক্ষতিকর প্রভাব, এটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের কি হয়, চামড়া বা ত্বকের ক্যান্সার হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এক্স রশ্মি আমাদের শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন এক্স রশ্মি কী করে, আমাদের শরীরে গ্যাসগুলোকে আয়নিত করে দিতে পারে এবং সেখানে ক্ষতি হতে পারে। গামা রশ্মি এও গ্যাসগুলোকে তোমার কী করে, গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের শরীরে আয়নিত করে দেয়। আচ্ছা, ওহমের সূত্র লেখো এবং ব্যাখ্যা করো। ওহমের সূত্র কি লিখবে, ওহমের সূত্র কি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বৃহৎ প্রভেদ, কোনো পরিবাহীর দুই প্রান্তের বৃহৎ প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বৃহৎ প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ বৃহৎ প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ভি সমানুপাতিক আই, বা ভি সমান তোমার আর আই, আরটা যেখানে রোধ পরিবাহীর। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বৃহৎ প্রভেদ, কোনো পরিবাহীর দুই প্রান্তের তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বৃহৎ প্রভেদের সমানুপাতিক, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওহমের সূত্র এবং সেখানে তোমার ব্যাখ্যাটাই ভি সমানুপাতিক আই ওখান থেকে বলে দেবে। এবার দেখো জুলের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। জুলের তিনটে সূত্র আছে দেখো। প্রথম সূত্র, আমি সূত্রটাকে প্রথমে লিখে নিই, দেখো আই সমানুপাতিক উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক আই স্কোয়ার, যখন তোমার টি ও রোধ আর স্থির, এটা 1 নম্বর। 2 নম্বর এইচ সমানুপাতিক আর, যখন আই ও টি স্থির। 3 নম্বর এইচ সমানুপাতিক টি, যখন আই ও আর স্থির। এই তিনটে সূত্র এবার তুমি ভাষায় লিখবে। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ, কোনো তড়িৎ পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, যখন পরিবাহীর রোধ এবং প্রবাহের সময় স্থির থাকে। এরপর 2 নম্বর বলবে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির। পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহিত সময়ের সমানুপাতিক, যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ ধ্রুবক, ঠিক আছে। এই হচ্ছে তিনটে সূত্র, তোমরা লিখে নেবে। বার্লো-চক্রের ঘূর্ণনে প্রভাব সৃষ্টিকারী তিনটি বিষয়। বার্লো-চক্রের ঘূর্ণনে প্রভাব সৃষ্টিকারী তিনটি বিষয়। বার্লো-চক্রের ঘূর্ণনের প্রভাব সৃষ্টিকারী তিনটি বিষয় দেখো। 1 নম্বর হচ্ছে তোমার কি, চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র যদি আমরা বাড়াই বা কমাই তাহলে কিন্তু বার্লো-চক্রের ঘূর্ণন কিন্তু বেড়ে যাবে বা কমে যাবে, ঠিক আছে। এটা দেখো আমি একবার দেখাচ্ছি বার্লো-চক্রের ব্যাপারটা। তড়িৎ ক্ষেত্র চুম্বক রয়েছে একটা, আর এছাড়া রয়েছে তোমার কি চুম্বক তড়িৎ চুম্বকের, এই যে দেখো বার্লো চক্র, এটা হচ্ছে বার্লো চক্র। এখানে কার কার উপর নির্ভর করছে দেখো। 1 নম্বর তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কোন অভিমুখে রয়েছে বা এই নির্ভরতা দেখলে হবে। তড়িৎ প্রবাহের অভিমুখ একটা, তারপরে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এটাও বলতে পারো দেখো তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করছে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে ঘূর্ণন বাড়বে। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়লে চক্র জোরে ঘুরবে, আর চুম্বক সরিয়ে নিলে কিন্তু প্রবাহ বন্ধ হয়ে যাবে। বন্ধ করলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। তাহলে একটা বিষয় কি, প্রবাহ মাত্রা। 2 নম্বর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, ঠিক আছে।
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, প্রবাহ মাত্রা, আর একটা কি, আরেকটা লিখতে পারো যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কেমন, বা তড়িৎ প্রবাহ মাত্রা, অভিমুখ, এই তিনটে বিষয়টা লিখে দেবে। আচ্ছা, এরপর দেখো সিএফএল এর তুলনায় এলইডি লাইট ব্যবহার সুবিধাজনক কেন? সিএফএল এর তুলনায় এলইডি লাইট ব্যবহার সুবিধাজনক কেন? আচ্ছা, তোমরা জানো দেখো সিএফএল এবং এলইডি দুটোই কিন্তু তোমার ভার্চুয়াল ল্যাম্পের তুলনায় সুবিধাজনক, কিন্তু সিএফএল এর তুলনায় এলইডি আরও বেশি সুবিধাজনক। তার কারণ হচ্ছে সিএফএল এর একই উজ্জ্বলতা সৃষ্টির জন্য সিএফএল এর তুলনায় এলইডি কম ওয়াট লাগে, অর্থাৎ কম তড়িৎ শক্তি খরচ হয়। সিএফএল এর তুলনায় এলইডি বাল্ব অনেক বেশি দিন চলে, তাহলে অনেক বেশি দিন ধরে আমরা লাইটটা পাবো। আর কি না, সিএফএল এর তুলনায় এলইডি খুব তাড়াতাড়ি জ্বলে, ফলে সময়টাও খুব বাঁচানো যায়। আমি তাও একবার দেখাচ্ছি, দেখো তোমাদের বইটাতে, এই যে দুটোর পার্থক্য দেখো। সিএফএল বাল্ব এলইডির তুলনায় সস্তা। স্থায়িত্ব, এলইডি বাল্ব, এটা বলবে এলইডি বাল্ব সিএফএল এর বাল্বের তুলনায় বেশি দিন চলে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর দেখো তোমার সিএফএল এর ক্ষেত্রে 60 ওয়াট ভার্চুয়াল ল্যাম্পের তুলনায় বিদ্যুৎ খরচ সিএফএল এর ক্ষেত্রে 13 থেকে 15 ওয়াট, কিন্তু এলইডি ক্ষেত্রে 6 থেকে 8 ওয়াট। আমি বললাম যে তোমার একই উজ্জ্বলতা সৃষ্টি করার জন্য সিএফএল এর তুলনায় এলইডি কম ওয়াট খরচা হয়। আচ্ছা, আরেকটা দেখো সিএফএল এর ক্ষেত্রে আর্গন, পারদবাষ্প, টাংস্টেন, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড প্রভৃতি ব্যবহার করে, ফলে এগুলো কি করে, দূষণ সৃষ্টি করে। কিন্তু এলইডি পারদমুক্ত তৈরিতে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, যার জন্য এটা দূষণমুক্ত। ঠিক আছে, এলইডি বাল্ব বৈদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, কিন্তু সিএফএল বাল্ব দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে না। ঠিক আছে, পূর্ণমাত্রায় জ্বলতে কিছুটা সময় লাগে, তাহলে এগুলো বলে দিলে। আচ্ছা, এরপর দেখো আধুনিক পর্যায়সূত্র এবং মেন্ডেলিফের পর্যায়সূত্রের পার্থক্য। আধুনিক পর্যায়সূত্রে কি করা হয় না, সেখানে হচ্ছে তোমার মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর মেন্ডেলিফের পর্যায়সূত্রে কি হয়, সেখানে ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তাহলে এই দুটো হচ্ছে পার্থক্য। কোন মৌলের তড়িৎ ঋণাত্মতার মান সবচেয়ে কম, কোন মৌলের তড়িৎ ঋণাত্মতার মান সবচেয়ে কম, এটা হচ্ছে তোমার সিজিয়াম। মানে খাদ ধাতুগুলোর কম হয়, খাদ ধাতুগুলোর থেকে আবার সবচেয়ে নিচে যে খাদ ধাতু রয়েছে সিজিয়াম, তার সবচেয়ে কম হয়, সুতরাং এটা হচ্ছে লিখবে সিজিয়াম, সিএস। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম, তড়িৎ ঋণাত্মতার ঊর্ধ্বক্রম দেখো এখানে আই সবচেয়ে কম, তার থেকে বেশি হবে ব্রোমিন, তার থেকে বেশি ক্লোরিন, তার থেকে বেশি ফ্লোরিন। পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম দেখো, সবচেয়ে যে ডান দিকে আছে ফ্লোরিন সবচেয়ে কম হবে, তার থেকে বেশি নাইট্রোজেন, তার বাঁদিকে আছে দেখো বেরিলিয়াম, আর সবচেয়ে বড় লিথিয়াম। আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। আয়নন শক্তির ঊর্ধ্বক্রম দেখো, আয়নন শক্তি বাম থেকে ডানে গেলে বেড়ে যায়, তাই লিথিয়াম সবচেয়ে কম, তার থেকে বেশি হবে দেখো বেরিলিয়াম আর বোরনের একটু পার্থক্য আছে, বোরনটা একটু বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে কার্বন। এই জায়গাটা একটু টুইস্ট আছে, ঠিক আছে, তোমরা কিন্তু এটা বেরিলিয়াম তারপর বোরন লিখো না, তাহলে ভুল হয়ে যাবে। লিথিয়ামের পরে বোরন, তারপর বেরিলিয়াম, তারপর কার্বন। আচ্ছা, এবার দেখো NaCl আয়নীয় যৌগটি কীভাবে গঠিত হয় তার লুইস ডট গঠন সাহায্যে দেখাও। NaClটা কীভাবে তৈরি হচ্ছে দেখো, লুইস ডট গঠন দেখাচ্ছি। প্রথমে লিখবে Na281, ঠিক আছে, প্লাস Cl287। এবার শেষ কক্ষে একটা ইলেকট্রন, এই একটা লিখলে, আর ক্লোরিনের 7টা লেখো, এই। এবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করো, ফলে তৈরি হবে Na2 8, এটা Na প্লাস হলো, আর Cl2 8 হয়ে গেল। এবার এখানে ইলেকট্রনগুলো দেখাতে হবে, এই একটা ইলেকট্রন যে এক্সট্রা অন্য ইলেকট্রন সেটা ডট এই মোটা করে দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে Cl মাইনাস। এবার এই দুটোর মধ্যে তৈরি হবে NaCl বন্ধন। এই হচ্ছে তোমার আয়নীয় যৌগ হলো Na প্লাস Cl মাইনাস, এদের মধ্যে আয়নীয় বন্ধন হলো NaCl তৈরি হলো। এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এবার দেখো উদাহরণ সহযোগে সমযোজী যৌগের সংজ্ঞা দাও। উদাহরণ সহ সমযোজী যৌগ। সমযোজী যৌগ কখন না, দুটি যখন অধাতব পরমাণু পরস্পরের সঙ্গে
একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি করে ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন করে যৌগ গঠিত হয়, সেটা হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, সমযোজী যৌগ দেখো আমি একটা দেখাচ্ছি, সমযোজী যৌগ। আচ্ছা, যাই হোক, যেটা বললাম ওটাই লিখে নিও, যে যখন দুটি অধাতব পরমাণু পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, মানে প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন করে যুক্ত হয়, যৌগ তৈরি করে, তখন সেটা হচ্ছে সমযোজী যৌগ। আচ্ছা, এমন একটি উদাহরণ সহ তোমার দিয়ে দেবে উদাহরণ একটা দিয়ে দাও, হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেন এবং ক্লোরিন দেখো প্রত্যেকে তাদের শেষ কক্ষের ইলেকট্রন শেয়ার করছে, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে তৈরি করছে এইচ ডট, এই দিয়ে তাদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ বা 2টি ইলেকট্রন পূর্ণ করে তৈরি করছে HCl বন্ধন। সুতরাং এটা একটা সমযোজী বন্ধন হলো। আর এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড লিখে দেবে, HCl। বাংলায় লিখবে, মানে তোমার ভাষায় লিখবে হাইড্রোজেন ক্লোরাইড। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে 3টে সুস্পষ্ট পার্থক্য। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষকের মধ্যে পার্থক্য কীভাবে লিখবো দেখো, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, এটা প্রথম লিখবে, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, কিন্তু তড়িৎ বিশ্লেষক পদার্থে তোমার তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন বা অ্যানায়ন, অর্থাৎ আয়নগুলি তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এরপর কি লিখবে, ধাতব পরিবাহীতে দেখো ক্যাটায়ন বা অ্যানায়ন এসব উৎপন্ন হয় না, এবং ধাতব তড়িৎ পরিবাহীতে তড়িৎ পরিবহনের ফলে পদার্থের রাসায়নিক কোনো পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা একটা লিখলে। আরেকটা যদি তুমি লিখতে চাও, আরেকটা পয়েন্ট দেখো, আমি দেখছি, আমি একটু সুন্দর পয়েন্ট দেখো তোমাদের বলার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা পয়েন্ট দিতে পারো যে তোমার উষ্ণতা বৃদ্ধিতে, না এই পয়েন্টটা দেবে, তড়িৎ বিশ্লেষকই গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আর ধাতুগুলো কি হয়, কঠিন অবস্থায় ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়। ঠিক আছে, তাহলে তিনটে সুস্পষ্ট পার্থক্য কী কী হলো, তড়িৎ বিশ্লেষক এর মধ্যে দিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ পরিবহন করে, ধাতুতে তড়িৎ পরিবহনের সময় মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষক কী হয়, তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক পরিবর্তন হয়, কিন্তু ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক কোনো পরিবর্তন হয় না। আর কি না, ধাতব তড়িৎ পরিবাহীতে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন হয়, আর তড়িৎ বিশ্লেষণে গলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন হয়। ঠিক আছে, সুতরাং এই তিনটে সুস্পষ্ট পার্থক্য দিয়ে দিলে। এবার মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয় কেন? মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ জলীয় দ্রবণে খুব কম সংখ্যক আয়ন নিতে হয়, ফলে আয়নের সংখ্যা কম হয়, তাই এটা তড়িৎ পরিবহনটা কম হয়। চিত্রসহ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো।
আচ্ছা, চিত্র সহ যেহেতু, তাহলে একটা চিত্র তোমাদের দিতে হবে। তোমরা চিত্র দেখো এইরকমভাবেই আঁকতে পারো। আমি দেখাচ্ছি চিত্র দ্বারা। এইরকম এইরকম একটা তোমরা ভোল্টামিটার আঁকবে, ঠিক আছে। কী কী চাইছে? ভোল্টামিটার, এইটা হচ্ছে ভোল্টামিটার, এটা লিখলে দিলে ভোল্টামিটার, ভোল্টামিটার। এবার এখান থেকে দেখো এই হচ্ছে তোমার পাত দেওয়া হচ্ছে। এবার এটাকে ব্যাটারির সঙ্গে যোগ করে দেবে। এই ব্যাটারি এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, যেদিকটা লম্বা দাঁড়িয়ে এটা পজিটিভ আর ছোট দাঁড়িটা নেগেটিভ। তাহলে পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বার এটাকে লিখতে হবে অ্যানোড, আর এটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত ঋণাত্মক, এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। সুতরাং এই হচ্ছে তোমার হয়ে গেল। তাও আমি দেখো বইয়ে আরেকবার তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে তোমরা এইভাবে ছবি এঁকে নেবে, দেখো এই হচ্ছে তোমার ভোল্টামিটার, এটা এই যন্ত্রটা হচ্ছে ভোল্টামিটার, ঠিক আছে। আর এই তোমার ব্যাটারি পজিটিভ নেগেটিভ এইভাবেও আঁকতে পারো। ব্যাটারি পজিটিভ মেরুর সঙ্গে এটা অ্যানোড আর নেগেটিভ মেরুর সঙ্গে ক্যাথোড, ঠিক আছে। এই ছবিটাও আঁকতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের পুরো কমপ্লিট আজকের হয়ে গেল। সুতরাং তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর পরবর্তী সেট দেখি, চেষ্টা করছি পরবর্তী সেটও যাতে তোমাদের সলিউশন করে দেওয়া যায়। তোমাদের যদি কমেন্ট বেশি হয় তাহলে অবশ্যই পরবর্তী সেটও সলিউশন করব।